আসসালামু আলাইকুম। আমি আমার 1000 ভিডিও সিরিজের খুবই ইম্পর্ট্যান্ট সিরিজের পঞ্চম ভিডিওতে আজকে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, এখানে লেখা আছে উড। লেখা আছে যে উড ইজ অ্যান এক্সাম্পল অফ, মানে উড কোন প্রকার এক্সাম্পল? উড হচ্ছে কোন প্রকার নাউনের এক্সাম্পল? উড মানে কি বলেন তো? উড মানে কাঠ না। তাহলে আমি বলছিলাম যে এটা যে ম্যাটেরিয়াল নাউন, এটা শর্ত কি? শর্ত দুইটা। প্রথম কথা, এটার জীবন নাই। মানে ভাই সবসময় মনে রাখবেন, ম্যাটেরিয়াল নাউনের যেটা ম্যাটেরিয়াল নাউন হবে যে ওয়ার্ডগুলো, সেটার দুইটা শর্ত থাকবে। তার প্রথম শর্ত হচ্ছে এটার জীবন থাকা যাবে না। তাহলে উড মানে কাঠ, কাঠের জীবন আছে বলেন তো? উদ্ভিদের জীবন আছে, কিন্তু উদ্ভিদ যখন কাটার পরে কাঠ হয়েছে তখন কি তার জীবন আছে? তার তো জীবন নাই। তাহলে একটা বৈশিষ্ট্য তার জীবন নাই। আর দুই নম্বর বৈশিষ্ট্য আমরা দাঁড়িপাল্লায় মাপ দিয়ে কিনি অথবা পরিমাপ করে কিনি। দেখেন কাঠ যারা গাছ কেনে বা বৃক্ষ কেনে, দেখেন তারা কিন্তু মাপ দিয়েই কিন্তু কেনে। আপনারা যখন একটা চেয়ার বেঞ্চ বানাইতেছেন তারা কিন্তু মাপ দিয়েই বিক্রি করে, 5 ফিট 4 ফিট, তাই না? তাহলে দুইটা শর্ত ফিল আপ করলে সেটা কি নাউন হয় যেন? ম্যাটেরিয়াল নাউন হয়। এরপর দেখেন লেখা আছে, কি লেখা আছে? উই কুড নট বাই এনিথিং, আমরা কোনো কিছু ক্রয় করতে পারি নাই। বিকজ, কারণ কি ছিল? নান অফ দ্য শপ ওয়াজ ওপেন, মানে কোনো শপ আসলে কি ছিল না? কি ছিল না? কোনো শপ আসলে খোলা ছিল না। হেয়ার হোয়াট কাইন্ড অফ পার্ট অফ পিস ইজ নান, এই নান কোন পার্ট অফ পিস? মনে রাখবেন এটা একটা ব্যতিক্রম। নান মানে হচ্ছে, নান হচ্ছে প্রোনাউন। এটা কি? এটা হচ্ছে প্রোনাউন। যদিও এটার নিয়ম আছে, আমার প্রোনাউনের ভিডিওতে গেলে এটা এই ব্যবহারটা পাইবেন। এর অনেক কথা বলতে হবে তো তাই বললাম না। দেখেন 72 নম্বর প্রশ্নটা দেখেন, হু, হোয়াট, হুইচ, হোম আর হোয়াট টাইপ অফ প্রোনাউন, এগুলো কোন প্রকারের নাউন? আরও কিন্তু আছে, এখানে দ্যাটও থাকতে পারে, বুঝতে পারছেন? এখানে যে THET, দ্যাটও কিন্তু থাকতে পারে। তাহলে হু, হোয়াট, হুইচ, হোম, দ্যাট এগুলো কোন প্রকারের প্রোনাউন? এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এগুলো কি প্রোনাউন ভাই? রিলেটিভ প্রোনাউন। এখন আপনাদের একটা প্রশ্ন এখানে কাজ করতে পারে, যেগুলো তো ইন্টিগ্রেটিভ প্রোনাউন হতে পারে। হ্যাঁ ঠিক আছে, এই হু, হোয়াট, হুইচ, হোম এগুলো ইন্টিগ্রেটিভও হতে পারে। কারণ ইন্টিগ্রেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের পার্থক্য, মানে উদাহরণগুলো প্রায় একই রকম। তাহলে এটা কীভাবে মনে রাখবেন দেখেন, তাহলে আমি একটু বুঝাই দেই এই বিষয়টা। ইন্টিগ্রেটিভ মানে প্রোনাউন তো 8 প্রকার, তাই না? তো 8 প্রকারের প্রোনাউনের মধ্যে একটা প্রকারের নাম হচ্ছে রিলেটিভ। এক প্রকারের নাম কি? একটার নাম হচ্ছে রিলেটিভ, আর একটার নাম হচ্ছে কি? ইন্টারোগেটিভ। তাহলে এই 2 প্রকারের প্রোনাউন আছে। তাহলে 2 প্রকারের প্রোনাউন উদাহরণ কিন্তু প্রায় একই রকম। এই যে হু, হুইচ, হোয়াট, বুঝতে পারছেন? ওই যে হুম, এগুলো একই উদাহরণ। তাহলে আপনি কিভাবে বুঝবেন কোনটা কোন রকম? তাহলে একটা হচ্ছে রিলেটিভ, একটা ইন্টারোগেটিভ। আপনি যদি দেখেন যে এই জাতীয় যে ওয়ার্ডগুলো লিখছি আমি, যে হু, হুইচ, হোয়াট যে লিখছি, এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, ধরে আমি বললাম যে হু আর ইউ, তাহলে দেখেন এই যে আমি যে হু আর লিখলাম, দেখেন তো এই সেন্টেন্সের শুরুতে WH আছে না? তাহলে সেন্টেন্সের শুরুতে যদি এগুলো থাকে, মানে হু, হুইচ, হোয়াট সেন্টেন্সের শুরুতে থাকলে তার নাম হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এগুলো কি? এগুলো তখন ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এই WHগুলো যদি সেন্টেন্সের মাঝে থাকে তখন তার নাম হয় রিলেটিভ, মানে রিলেশন তৈরি করতেছে দুটো সেন্টেন্সের মধ্যে। আমি যদি বলতাম দেখেন যে আই নো, কি বললাম? আই নো, আমি জানি। আই নো হু আর ইউ, আমি জানি তুমি কে। তাহলে দেখেন এই সেন্টেন্সে কিন্তু এই যে হুটা কিন্তু মধ্যে আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমি যে এক্সাম্পলগুলো লিখছি, যে হু, হুইচ, হোয়াট, এটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে নাম হবে ইন্টিগ্রেটিভ প্রোনাউন, আর যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে তার নাম হবে রিলেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পারছেন। তাহলে দেখেন এখানে কিন্তু আসলে কোনো একটা সেন্টেন্স দেয়নি, এখানে জাস্ট লিখছে যে হু, হোয়াট, হুইচ, হোম, হু, হোয়াট, হুইচ, হোম আর হোয়াট টাইপ অফ প্রোনাউন। তাহলে এখানে দেখেন এখানে কিন্তু কোনো সেন্টেন্স ইউজ করে নাই, বাট অ্যান্সার দিচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে আপনার পরীক্ষার অপশনে যদি আপনার রিলেটিভ প্রোনাউন থাকে এবং ইন্টিগ্রেটিভ প্রোনাউন থাকে, দুটোই যদি থাকে, তাহলে দুটোর মধ্যে আপনি যেটা দিবেন সেটাই সঠিক অ্যান্সার। আর যদি ধরেন যে এই দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া আছে, তাহলে তো সেটাই অ্যান্সার। কারণ দুইটাই যদি দেওয়া থাকে, রিলেটিভও দেওয়া আছে আবার ইন্টিগ্রেটিভও দেওয়া আছে, তাহলে এই দুইটার মধ্যে আপনি যেটা দেবেন সেটাই ঠিক। কথা কি বুঝতে পারছেন? আর যদি সেন্টেন্স আকারে দিত, আমি তো উদাহরণ দিয়ে বুঝাই দিলাম, সেন্টেন্স আকারে দিতে পারবেন আশা করি। সেন্টেন্সে এই যে এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে, আমি বললাম যে হোয়াট দিয়ে একটা সেন্টেন্স বললাম যে হোয়াট আর ডুইং নাও, তাহলে হোয়াট আর ডুইং নাও এটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে কি? এই হোয়াটটা সেন্টেন্সের শুরুতে থাকলে ইন্টারোগেটিভ, আর যদি সেন্টেন্সের মধ্যে থাকতো তাহলে তার নাম হচ্ছে
রিলেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পারছেন। আমার প্রোনাউনের ভিডিও দেখেন, বুঝতে পারবেন। আসলে এখানে মানে এই রিঅ্যারেঞ্জিং মানে এলোমেলো এমসিকিউতে আসলে এইভাবে ব্যাখ্যা দাঁড় করা যায় না। এরপর দেখেন 73 নাম্বার কি বলা আছে, হোয়াট টাইপ অফ পার্ট অফ পিস দ্য ওয়ার্ড ইজ স্পেশাল। তো এই স্পেশালটা কোন পার্ট অফ পিস? আমরা জানি অর্ডের শেষে দেখেন যে বারবার বলতেছি অর্ডের শেষে এল থাকলে বা আইএএল থাকলে সেটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? তাহলে আপনি আমার অ্যাডজেক্টিভের ভিডিও প্লেলিস্ট থেকে অ্যাডজেক্টিভের পার্ট অফ পিসের ভিডিওটা দেখেন। আমি বারবার বলতেছি অ্যাডজেক্টিভসের অনেকগুলো নিয়ম আছে। যেমন এই যে অ্যাডজেক্টিভ যে আছে, এই যে আমি বলতেছি যে অ্যাডজেক্টিভে অর্ডের শেষে যদি থাকে যে টিআইভি, এসআইভি, ও ইউএস, তারপরে আপনার অ্যাবল, তারপরে আপনার আছে হচ্ছে এআরওআই, ওআরওআই, আইডি, আইসি, এগুলো যাই থাকুক এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যে এল থাকলে ওইটা অ্যাডজেক্টিভ। এরপর দেখেন এখানে বলতেছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, শ্যাল অ্যান্ড উইল, এগুলো কোন প্রকারের ভার্ব? এগুলো আপনারা জানেন, সবাই জানেন, যা বললাম না, সাহায্যকারী ভার্ব। আর যারা এটা নিয়েও যাদের কনফিউজড আছে আমার প্লেলিস্টে ভার্বের ভিডিও দেখেন। হোয়াট কাইন্ড অফ পার্ট অফ পিস দ্য ওয়ার্ড ফিড মানে কি? খাওয়ানো, তাই না? বা খাদ্য। তাহলে মানে এটা হলো খাদ্য, খাওয়ানো। তাহলে এটা কোন প্রকারের ভার্ব? কোনো কিছু হওয়া, যাওয়া, খাওয়া, এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে কি? ভার্ব। এখন দেখেন মাদার লাভস মি। তাহলে মাদার লাভস মি, হিয়ার লাভস ইজ অ্যান এক্সাম্পল। আমি বলছিলাম যে এখানে বলতেছে এটা কোন প্রকারের ভার্ব? এটার অ্যান্সার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব? আমি দেখেন বারবার বলতেছি ট্রানজিটিভ। আমার ভাই ভার্বের আসলে আমি আপনাদের বুঝাতে পারতেছি না। আমার প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখেন, যদি আপনি না বুঝেন আমার কমেন্টে আপনার যা মন চায় আপনি আমাকে বকা দিয়ে যান। আমি তো ডিরেক্টলি অ্যান্সার বলে যাইতে পারতাম, তাই না? আমি ডিরেক্টলি অ্যান্সার বলে যাইতে পারতাম না? বলেন তো। আমি তো যদি বলতাম যে এভাবে যদি বলে যেতাম যে মাদার লাভস মি, এটা কোন প্রকারের, মানে এটা একটা বোর্ডে আসছে কোন প্রকারের ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আরে বাড়িতে মন থাকবে এইভাবে? এরকম ট্রানজিটিভ ভার্ব দুনিয়াতে কোটি কোটি ট্রানজিটিভ ভার্ব আছে, তা আপনি সবগুলো মুখস্থ করবেন? অধিকাংশ পোলাপান এই শিক্ষার্থীদের যে অবস্থাটা আমি দেখি, এটা আমার খুব মানে খারাপ লাগে, খুব মায়া লাগে এদের দেখে। যে ভাই তোরা যে পড়িস, তোরা বিভিন্ন দেখবে অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবার আছে, মানে সাবস্ক্রাইবার দেখি তাদের তো অনেক সাবস্ক্রাইবার, মানে কি দেখে মানে আসলে বুঝি না যে আসলে কি বলবো, একটা অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট ছেলে মেয়ের যদি জ্ঞান বুদ্ধি হাঁটুর তলে থাকে, ওই যে এই সেন্টেন্স পাইতেছে, বলতেছে মাদার লাভস মি, তাহলে এটা কোন প্রকারের ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। আরে ভাই তুই ট্রানজিটিভ ভার্ব বোঝা লাগবে না? তোর তো ট্রানজিটিভ ভার্বটা বুঝতে হবে, তাই না? তো তুই একটা ট্রানজিটিভ ভার্ব যদি বুঝিস তাহলে তো তুই এমনি সব পারবি, তাই না? তাহলে দেখেন, তাহলে ট্রানজিটিভ ভার্বটা কীভাবে মনে রাখবেন? তাহলে আমি এখানে একটা সেন্টেন্স লিখছি মাদার লাভস মি। তাহলে আমি সেন্টেন্সটা বুঝাই দিই, দেখেন। তাহলে ট্রানজিটিভ ভার্বটা কীভাবে চিনবেন? আমি এখানে লিখলাম মাদার লাভস মি, তাই না? আচ্ছা, তাহলে আপনাদের আমি বারবার বলতেছি যে একটা জিনিস মনে রাখবেন, মোটামুটি ফাইনাইট, ট্রানজিটিভ এবং প্রিন্সিপাল ভার্ব প্রায় একই রকম, পার্থক্য একটুখানি আছে অবশ্যই। যেমন ফাইনাইট ভার্বটা আপনি ভার্ব দেখে টেন্স চিনতে পারবেন, এটাও তাই, কিন্তু ট্রানজিটিভ ভার্বটা কি থাকবে? ট্রানজিটিভ ভার্ব মনে রাখবেন যে ট্রানজিটিভ ভার্বের যে ভার্বের পর একটা কি থাকে? অবজেক্ট থাকে। কি থাকে মনে রাখবেন? সহজে মনে রাখবেন যে মানে ভার্বকে আসলে মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আসলে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ ভার্বকে যখন আপনি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবেন সেটা তো অবজেক্ট, তাই না? আর মূল নিয়মটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে। ট্রানজিটিভ ভার্বে কি থাকে? অবজেক্ট থাকে। আর ইনট্রানজিটিভ ভার্বে অবজেক্ট থাকে না। তাহলে ট্রানজিটিভ ভার্বে কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে এখানে যে নিউ অবজেক্ট, তাহলে অবজেক্ট কীভাবে বুঝলেন? ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে দেখেন মাদার মানে কি? মাদার মানে হচ্ছে মা, তাই না? লাভ মানে কি? ভালোবাসে। লাভ মানে কি? ভালোবাসে। এখন প্রশ্ন করেন এই ভার্বকে, এই ক্রিয়াকে প্রশ্ন করেন কাকে ভালোবাসে? এই যে উত্তর পাইছেন না যে আমাকে ভালোবাসে। তাহলে আমি বলছি যে ক্রিয়াকে যখন কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কারণ কি? অবজেক্ট আছে। কারণ ভার্বের পরে অবজেক্ট থাকলে তাকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। আবার এই প্রশ্নটা যদি ঘুরাই দিতাম আমি, যদি বলতো যে ধরুন অপশনে ট্রানজিটিভ নাই, লেখা আছে ফাইনাইট, নন ফাইনাইট, এগুলো লেখা আছে, তাহলে এটা ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? মনে রাখবেন যে ভার্ব দেখে আপনি টেন্স চিনতে পারবেন। দেখেন তো এটা আপনি এই লাভস দেখে বুঝতেছেন না এটা প্রেজেন্ট টেন্স, এই লাভস দেখে তো বুঝতেছেন প্রেজেন্ট টেন্স, যেহেতু আপনি বুঝতে পারছেন তার মানে এটা কি? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তখন আপনি যদি দেখেন, আমি যদি মাদার লাভস না লিখে আমি যদি লিখতাম যে মাদার, ধরেন লিখলাম লাভড, কি লিখলাম? মাদার লাভড মি,
দেখেন এই যে এখানে লাভ লিখলাম, এই যে ভার্বের সাথে ডি দিছি, মানে পাস্ট টেন্সে আছে না, তাহলে আপনি এই ভার্ব দেখেই তো আপনি বললেন এটা পাস্ট টেন্স, এই ভার্ব দেখে বললেন আপনি প্রেজেন্ট টেন্স, তাহলে এই ভার্ব দেখে যত টেন্স চিনছেন তার মানে এটা তখন ফাইনাইট ভার্ব। মানে ভার্ব দেখে টেন্স চিনলে ফাইনাইট ভার্ব, ভার্ব দেখে টেন্স না চিনলে নন ফাইনাইট ভার্ব। আর যদি ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর ভার্বের শেষে অবজেক্ট না থাকলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। আমার ভার্বের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নিন। তাহলে এখানে দেখেন, তাহলে মাদার লাভস মি, দেখেন এই যে লাভসের পরে দেখেন অবজেক্ট আছে ভার্বের পরে, তার মানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এরপর দেখেন, আসলে এভাবে আসলে এত এক্সপ্লেন করতে গেলে সমস্যাই। আমার ভিডিও দেখেন, অথবা আমি একটা কোর্স করবো ইনশাল্লাহ, সবাই সাথে থাকেন। এরপর দেখেন লেখা আছে মাদার লাভস, ইন দিস সেন্টেন্স লাভ ইজ অ্যান এক্সাম্পল। তাহলে দেখেন বলতেছে মাদার লাভস, মানে মা হাসতেছে বা মা হাসে। তাহলে দেখেন এই সেন্টেন্স আমি বলছিলাম, দেখেন মাদার তো সাবজেক্ট তাই না, লাভস হলে ভার্ব। দেখেন তো এই যে লাভসের পরে কি কোনো অবজেক্ট আছে? তাহলে যেহেতু অবজেক্ট নাই, আমি তো একটু আগে এই কথাই বুঝাইলাম যে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর ভার্বের পরে অবজেক্ট যদি না থাকে তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে যে এখানে দেখেন যেখানে অ্যান্সার হলো ইনট্রানজিটিভ ভার্ব। কেন ইনট্রানজিটিভ ভার্ব? দেখেন যে লাভ, এই যে মাদার লাভস, এখানে ফুল স্টপ দিচ্ছে মানে সেন্টেন্স শেষ, একটু সেন্টেন্স শেষ না, তার মানে এখানে জানতে চাচ্ছে লাভসের পরে যেহেতু অবজেক্ট নাই তার মানে ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে দেখেন a swimming snake bit him in the leg. Here swimming is কি? দেখেন সুইমিংটা হচ্ছে পার্টিসিপল। কেন পার্টিসিপল? এখানে একটা নিয়ম আছে, এই জিরান্ড আর পার্টিসিপল একটা নিয়ম আছে, আপনারা এটা অনেকেই বুঝেন না। আপনারা মনে রাখবেন, এই যে একটা ওয়ার্ড লিখলাম আমি, তাই না, ধরেন যে কোনো একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের শেষে যদি আমি আইএনজি যোগ করি, তাই না, এই ওয়ার্ডের শেষে আইএনজি যোগ করলে তার নাম দুইটা হতে পারে। যে কোনো একটা ওয়ার্ডের সাথে আইএনজি যোগ করলে হয় সেটার নাম জিরান্ড অথবা পার্টিসিপল, দুইটার মধ্যে যে কোনো একটা হবে। মানে যেটা জিরান্ডকে আমাদের মানে অনেক কঠিন, অনেক বড় বড় বিসিএস ক্যাডাররা বা মানে একটু কঠিনভাবে বলে যে এটা আসলে ভার্বাল নাউন বা ভার্বের মতো কাজ করে, নাউনটা মানে একটু কঠিন, আমি এটা বুঝি না ভাই। আমি একদম সহজ মানে সরল একজন সাধারণ ছাত্র, মানে আমার ব্রেন বুদ্ধি কম, আমি যেভাবে বুঝি ওই ভার্বাল নাউনটা আমি বুঝি না, বা এই পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো আচরণ করে এটাও জানি না। আমার সোজা কথা ভাই, আমার বাংলা কথা হচ্ছে ওয়ার্ডের শেষে যদি আইএনজি থাকে, যে কোনো একটা ওয়ার্ডের শেষে আইএনজি থাকলে সেটার নাম হয় জিরান্ড হবে, অর্থাৎ হয় জিরান্ড হবে অথবা পার্টিসিপল হবে। ধরেন আমি লিখলাম এখানে ওয়াক লিখলাম, ওয়াক মানে হাঁটা, একটা ভার্ব। তো এই ওয়াকের সাথে যদি আমি আইএনজি লাগাই, কি লাগাইলাম? ওয়াকিং, তাহলে এটা হয় জিরান্ড হবে অথবা পার্টিসিপল হবে। কোনটা হবে? মনে রাখবেন যে জিরান্ড কোনগুলো হবে? যেগুলো হচ্ছে নাউনের পজিশন অনুযায়ী বসে, মানে যেগুলো নাউন যে জায়গায় বসে। দেখবেন যে একবারে সেন্টেন্সের শুরুতে, একবারে ভাই সেন্টেন্সের শুরুতেই কোনো ওয়ার্ডের সাথে যদি আইএনজি থাকে তাহলে চোখ বন্ধ করে বলে দিবেন অপশনে যদি জিরান্ড থাকে তার নাম জিরান্ড। কথা বুঝতে পারছেন? তার নাম কি ভাই? জিরান্ড। একবারে সেন্টেন্সের শুরুতেই ধরো সেন্টেন্সের শুরুতেই আইএনজি আছে, জিরান্ড আর পার্টিসিপল নিয়ে আমার প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, মজারভাবে দেখে নিও একটু। দেখো আমি বললাম যে ওয়াকিং, ধরো এই সেন্টেন্সটা আমি লিখি, ওয়াকিং ইজ এ, লিখলাম গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ আমি লিখলাম না এক্সারসাইজ, আচ্ছা ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। দেখো তো, তাহলে এখানে সেন্টেন্সের শুরুতে আইএনজি আছে না, তাহলে সেন্টেন্সের শুরুতে কোনো ওয়ার্ডের সাথে যদি আইএনজি থাকে তার নাম জিরান্ড। কথা ক্লিয়ার? এই একটা পজিশন। আবার তোমাকে ধরো বললাম প্রি পজিশন আছে না ভাই, এদের প্রি পজিশন, এদের টু বাদে, টুর পরে তো সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যাই হোক ওই যে টু, ফর, বাই, ইন, অন, উইদাউট, এমন, এই যে প্রি পজিশনগুলো মানে টু বাদে, এই টুর পরে সবসময় ভার্বের আবার প্রেজেন্ট ফর্ম বসে, যাকে এই টুটা ব্যতিক্রম, এটা বাদে। তাহলে দুনিয়ায় যত প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশনের পরে কি বসে? ওটার সাথে আইএনজি যোগ হয় না ভাই। ধরো আমি লিখলাম এখানে যে ফর লিখলাম, তাই না, এটা প্রিপোজিশন। ধরো ফরের পরে আমি দিলাম কি, যে বাই দিয়ে আইএনজি দিলাম, বাইং। তাহলে দেখো তো এই প্রিপোজিশনের পরে অর্ডার সাথে আইএনজি লাগান আছে না, তাহলে প্রিপোজিশনের পরে অর্ডার সাথে যদি আইএনজি লাগান থাকে ভাই তার নাম জিরান্ড। তাহলে তোমার কাজ কি আমাকে বলো তো? তোমার কাজ হচ্ছে যে তুমি জাস্ট মানে অনেক স্যাররা দেখছি, আসলে এবার বলা ঠিক না কিন্তু না বললেও হয় না, দেখবা যে এই জিরান্ড আর পার্টিসিপল কিন্তু একই জিনিস, অর্ডার সাথে আইন জেলা জিনিস। দেখবা তুমি জিরান্ডের জন্য 10টা নিয়ম শিখবা, আবার পার্টিসিপলের জন্য আবার 15টা নিয়ম শিখবা, তাহলে মোট নিয়ম দাঁড়াইলো কয়টা? 25টা নিয়ম দাঁড়াইলো। আরে ভাই তুমি হয় জিরান্ড শিখবা অথবা পার্টিসিপল শিখবা, যে কোনো একটা শিখবা, দুটোই শিখতে যাবে কি জন্য? তুমি কি মানে কি বলবো, তুমি কি হিরো আলম নাকি? তুমি তো হিরো আলমের মতো তোমার মস্তিষ্ক না, তাই না? তোমাকে তো আল্লাহ ভালো মস্তিষ্ক দিছের জন্য তুমি তো অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারছো, তাহলে তোমার মধ্যে এতটুকু বোধ শক্তি নাই যে দুইটা ওয়ার্ডের সাথে আইনজি লাগাই না। তাহলে আমি হয় জিরান্ড শিখবো অথবা পার্টিসিপল শিখবো, যে কোনো আমি একটা শিখবো,
তাই না? তাহলে তুমি জিরান্ডের এরকম তিনটা কি চারটা পাঁচটা ব্যবহার আছে, তাহলে আমি দুইটা বললাম। যেমন অর্ডার শেষে আইনজি থাকলে মানে সেন্টেন্সের শুরুতে কোনো অর্ডারের সাথে আইনজি থাকলে তার নাম জিরান্ড। আবার যে প্রিপোজিশনের পরে যদি তোমার হচ্ছে যে ওয়ার্ড থাকবে তার সাথে আইনজি থাকলে তার নাম জিরান্ড। আবার একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে যদি আইনজি যোগ হয় তার নাম জিরান্ড। তো এরকম পজিশন আছে, আমার ভিডিও দেখো বুঝতে পারবা। তো এই হলো জিরান্ড আর পার্টিসিপলের বিষয়টা। তো তাহলে দেখো এখানে যেখানে লেখা আছে সুইমিং, দেখো এইখানে যদি এই এটা না থাকতো, ধরো এটা নাই, তাহলে তখন কিন্তু এই সুইমিংয়ের নাম হতো জিরান্ড। কী নাম হইতো? জিরান্ড হইতো। কারণ কিন্তু এটা তো সেন্টেন্সের শুরুতে তো সুইমিং নাই, সেন্টেন্সের শুরুতে তো দিয়া, তাহলে তো এটা জিরান্ড না। তো জিরান্ড যদি না হয়, তো জিরান্ড না হলে কী হবে ভাই? জিরান্ড না হলে কী হবে? পার্টিসিপল হবে, এরই তো অ্যান্সার। এরপরে আসলে মানে এলোমেলো এমসিকিউ এইভাবে পড়ানো যায় না, মানে এক এক সময় এক একটা টপিক ধরা লাগে। তো হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড বেয়ার? তাহলে বেয়ার হচ্ছে কোন পাস্ট পার্টিসিপল ফর্ম ভাই? বেয়ার হচ্ছে বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে বেয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে বোর্ন। এই পাস্ট পার্টিসিপল ফর্ম কি? আমরা জানি নর্মালি তো একটা ভার্বের পাঁচটা রূপ থাকে। তো নর্মালি আমরা এসএসসি বা ইন্টার নর্মালি পড়ছি কীভাবে, যেমন একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কী ফর্ম? একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে কি ভাই? এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? এইটা বলা হচ্ছে। তো এখানে কি লিখছে? পার্টিসিপল। এখানে লিখছে হচ্ছে বেয়ার। তো বলতেছে এই বেয়ারের পাস্ট ফর্ম কি? আমরা জানি বেয়ার, বড়ো, আর এখানে কি দেওয়া আছে? বড়, বেয়ার, বড়ো, বর্ন। বুঝতে পারছো? এই ফর্মটা তোমাকে জানতে চাচ্ছে পরীক্ষক এই ফর্মটা তোমাকে দিছে, পরীক্ষক এই বেয়ার ফর্মটা দিছে, তোমাকে জানতে চাচ্ছে যে এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন। যদি জানতে চাই তো পাস্ট ফর্ম কি, তাহলে অ্যান্সার হয়তো বড়। আমরা প্রেজেন্ট ফর্ম কি জানি? ইটের পাস্ট ফর্ম কি? এট। পার্টিসিপল ফর্ম কি? ইটেন। তাহলে যদি পরীক্ষক যদি দিত, ধরো ইট আছে, পরীক্ষক ইট দিছে, প্রেজেন্ট ফর্ম ইট দিছে, দিয়ে বলতেছে পাস্ট ফর্ম কি, তাহলে পাস্ট ফর্ম এট হইতো। পাস্ট পার্টিসিপল ফর্ম কি, তাহলে ইটেন হবে। সহজ কথা, এই কথাটাই বোঝানো হয়েছে। এইগুলো হলো ফর্মের নাম, যে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজ বেয়ার। তাহলে বেয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বোরন। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।